কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি স্কুল থেকে পাশ করার পর স্কটিশ কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে স্নাতক হয়েছিলেন মিঠুন, মানে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। রহরা পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। 1970 সালে নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েন। উত্তাল সময় কলকাতা থেকে পালিয়ে বম্বেতে কাকার বাড়িতে আশ্রয় নেন, কিন্তু কিছুদিন পরে নকশাল পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ায় কাকা তারাকে আর সেখানে থাকতে দিতে রাজি হননি। 70-এর দশকে উত্তাল সময়ে মাত্র 19 বছর বয়সে কলকাতা ছেড়ে বম্বে পাড়ি দেওয়ার সময়ও মিঠুন ভাবেননি যে তিনি অভিনেতা হবেন। ভেবেছিলেন কিছুদিনের জন্য শহর ছাড়ছেন, কলকাতা শান্ত হলে আবার ফিরে আসবেন। কিন্তু পাকে চক্রে বম্বেতে কিছু বন্ধুর সাথে একদিন হঠাৎ পুনের FTIতে গিয়েই সব এলোমেলো হয়ে যায় গৌরাঙ্গের। হ্যাঁ, তখন গৌরাঙ্গ চক্রবর্তী। সেই জন্যই পরবর্তীকালে মিঠুন হিসেবে উত্তরণের পর বলেছিলেন, আমি কোনো অ্যাম্বিশন থেকে অভিনেতা হইনি, আমি কম্পালশন থেকেই অ্যাক্টর হয়ে গিয়েছি। সাংবাদিক আলি পিটার জনকে একবার মিঠুন বলেছিলেন যে, কলকাতায় আমি যে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এবং নকশাল নেতা চারু মজুমদারের ঘনিষ্ঠ ছিলাম, তা সিনেমা জগতের ও জগতের বাইরের অনেকেই জানতেন। পরিবারে একটি দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর পর আমি এই আন্দোলন থেকে সরে আসি, কিন্তু নকশাল হিসাবে আমার পরিচয় কিন্তু পিছু ছাড়েননি। পুনের FTII এমনকি 70 দশকের শেষে মুম্বাই অবধি আমার এই পরিচয় আমাকে ধাওয়া করে বেরিয়েছে। রাজনৈতিক পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ার পরে FTII কোর্স করতে গিয়েও সমস্যায় পড়েছিলেন মিঠুন। ইনস্টিটিউট থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। শেষে সংস্থার ডিরেক্টর রোশন তানেজার সাথে সরাসরি কথা বলেন তিনি। মিঠুনের নাছোড়বান্দা মনোভাব আর যুক্তির কাছে হার মেনে তাকে রাখতে বাধ্য হন রোশন তানেজা। মৃগয়া দিয়ে অভিনয় জীবনের শুরু। রাষ্ট্রীয় পুরস্কার পেয়ে শুরু করলেও বলিউডে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার গল্পটা কিন্তু অতটা সহজ সরল নয়। প্রথম সিনেমাতেই রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার পরও তাকে অস্তিত্ব টিকিয়ে রাখতে দো আনজানে, মুক্তি আর ফুল খিলে হ্যায় গুলশান গুলশানের মতন ছবিতে 2 মিনিটের রোলে বা ভিলেনের সাগরেদের গুরুত্বহীন ভূমিকায় তাকে অভিনয়ও করতে হয়েছিল। 75 টাকা মাসিক ভাড়ায় পেইং গেস্ট হিসাবে থেকেছেন একসময়। সঙ্গী ছিল এক দক্ষিণ ভারতীয় যুবক। কেউ কারোর ভাষা বুঝতেন না। মিঠুনের চেয়ে বেশি টাকা দিত বলে সেই ছেলেটি চৌকিতে ঘুমোতো, আর মিঠুন ঘুমোতেন মেঝেতে চাটাই বিছিয়ে। একবার সারাদিন ঘোরাঘুরি করে এসে ক্লান্ত মিঠুন সেই রুম পার্টনারের খাটে ঘুমিয়ে পড়েন। তারপর মিঠুনের ভাষায়, হঠাৎ করে ঘরে ঢুকে বেটা দেখতে পায় আমি ওর চৌকিতে ঘুমিয়ে আছি, আর যায় কোথা। দক্ষিণী ভাষায় আমাকে ভয়ানক গালাগালি শুরু করলে আমি কোনো রকমে আকার ইঙ্গিতে ক্ষমাটমা চেয়ে সেই যাত্রায় রেহাই পাই। তবে ওর সাথে এই যে থাকাটা পরে আমার খুব কাজে লেগেছিল। অগ্নিপথে ওর গালাগালি দেওয়ার স্টাইলটা পুরোপুরি নকল করে দিয়েছিলাম। 1974 সালে পুনে ফিল্ম ইনস্টিটিউট একটি নাটক প্রতিযোগিতায় প্রধান বিচারপতি হিসেবে এসেছিলেন মৃণাল সেন। সেই প্রতিযোগিতার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন মিঠুন। পরবর্তীকালে মৃগয়া ছবির আদিবাসী নায়কের জন্য বলিষ্ঠ গড়নের কালো যুবকের দরকার পড়লে মৃণাল সেনের মিঠুনের কথা মনে পড়ে। জোড়াবাগানের পঞ্চানন দাসের ব্যায়ামাগারে নিয়মিত শরীরচর্চা করতেন মিঠুন। কলেজ জীবনে কুস্তিগির হিসেবেও বেশ নামডাক হয়েছিল তার। মিঠুন সেই সময় কলকাতায় ফিরে এসেছিলেন। মৃণাল সেন পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে মিঠুনের ঠিকানা জোগাড় করেন। মিঠুনের কাছে খবর যায় মৃণাল সেন তাকে খুঁজছেন, পোর্টফোলিও পাঠাতে বলেছেন। খবরটা শুনে প্রথমে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন,
সেই সময়ের গৌরাঙ্গ চক্রবর্তী। কারণ মৃণাল সেনের মতন বিখ্যাত পরিচালকের সাথে তার কোনো পূর্ব পরিচিতি ছিল না। পোর্টফোলিও সমেত মিঠুন দেখা করেন। গৌরাঙ্গ নাম পাল্টে মিঠুন নামটাও মৃণাল সেনেরই কিন্তু দেওয়া। জোড়াবাগানের পঞ্চানন দাসের ব্যায়ামাগারে নিয়মিত ব্যায়াম করা আর ফ্রিস্টাইল কুস্তি করে তৈরি করা শরীরটা মৃগয়ার বলিষ্ঠ সাঁওতাল ঘিনুয়ার চরিত্রের জন্য দারুণভাবে মানিয়ে যায়। ব্রিটিশদের বিরুদ্ধে সাঁওতালদের সংগ্রামী জীবন ছিল মৃগয়ার বিষয়বস্তু। মৃগয়া ছবির শেষ দৃশ্যে যখন আদিবাসী যুবক ঘিনুয়ারূপী মিঠুনের ফাঁসি হয়, তার আগের মুহূর্তের অভিব্যক্তি কেমন হবে সেই বিষয়ে মিঠুন চক্রবর্তী মৃণাল সেনের কাছে জানতে চান। মৃণাল সেন তার পরিপ্রেক্ষিতে তাকে বলেছিলেন, চিড়িয়াখানার খাঁচার বন্ধ বাঘের চলাফেরা আর তাকানো দেখেছিস? মিঠুন উত্তর দিয়েছিলেন, ব্যাস, আর বলতে হবে না, বুঝে গেছি। যারা মৃগয়া দেখেছেন তাদেরকে আলাদা করে বলার দরকার নেই যে দৃশ্যটার কি সার্থক রূপায়ণ ঘটিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। মৃগয়ার শুটিং চলাকালীন মিঠুনের ডেডিকেশন আর কমিটমেন্ট দেখে ছবির নায়িকা মমতা শঙ্কর বলেই ফেলেছিলেন, তুই তো ছবিটা নিয়ে একদম পাগল হয়ে গেছিস রে। 1976 সালে কলকাতার রক্সি হলে মৃগয়া মুক্তি পায়। মিঠুনের বয়স তখন 26 বছর থেকে মাত্র 10 দিন কম। মৃণাল সেন শ্রেষ্ঠ পরিচালকের রাষ্ট্রীয় সম্মান পান। মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা যিনি নিজের প্রথম ছবিতেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন, সেই রেকর্ড আজও অক্ষত আছে। মৃগয়ার পরে মিঠুন আর মৃণাল সেন একসাথে একটাই ছবিতে কাজ করেন। 1980 সালে নকশাল। এই ছবিটা খাজা আহমেদ আব্বাস অনেক আগে মিঠুনকে অফার করেছিলেন, কিন্তু ফিল্ম দুনিয়ায় নতুন ইমেজ তৈরির জন্য মিঠুন সেই সময় রাজি হননি। জনকে তিনি বলেছিলেন, কিন্তু আব্বাস সাহেবের নামটাই শেষ পর্যন্ত আমাকে এই চরিত্রে অভিনয় করতে উজ্জীবিত করে। ততদিনে মানুষ আমাকে অভিনেতার থেকেও বেশি ডান্সার ও ফাইটার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। আর ঠিক এই সময় আব্বাস সাহেবের সিনেমায় একজন নকশালের ভূমিকায় অভিনয় করতে পেরে আমি সত্যি ধন্য হয়েছিলাম। শেষে 1980 সালে ছবিটা মিঠুনকে নিয়েই তৈরি হয়, তবে ছবিটি ফ্লপ করেছিল। পরের দিকে মৃণাল সেন ঢাকি বলে একটা ছবির স্ক্রিপ্ট মিঠুনকে ভেবেই তৈরি করেছিলেন এবং যেটা বিভিন্ন কারণে বাস্তবায়িত হয়নি। মিঠুন চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, আমি আজও একটা ফোনের অপেক্ষায় আছি, মৃণালদা বলছেন ঢাকি শুরু করছি, চলে আয়। এই ফোন আর আসবে না, কারণ আমাদের শ্রদ্ধেয় মৃণাল সেন আজ আর এই পৃথিবীতে নেই। মৃগয়া মুক্তির সময় মিঠুনের আর্থিক অবস্থা ভালো ছিল না। বাবা বসন্ত চক্রবর্তী ছিলেন টেলিফোন এক্সচেঞ্জের সামান্য কর্মী। বাবা, 2 ভাই 3 বোন আর মাকে নিয়ে চরম অনটনের সংসার ছিল। বড় ভাই মিঠুন ফিল্মে আসার আগেই এক দুর্ঘটনায় মারা যান। বাবাকে সাহায্য করার জন্য মিঠুন একসময় বন্ধুবান্ধবদের কাছ থেকে টাকা ধার করে বড়বাজার থেকে আলু এনে বিক্রি করেছেন। তার রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার খবর দিতে আসা সরকারি প্রতিনিধিদের তিনি একসময় বলেছিলেন, পুরস্কার চাই না, আমার দুবেলার খাওয়ার ব্যবস্থা করে দিন। মৃণাল সেনের কাছ থেকে ডাক পাওয়ার আগে FTII থেকে পাশ করার পরে কলকাতায় ফিরে এসে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে বেরিয়েছিলেন। লম্বা হওয়ায় আর বেলবটস পরে ঘোরায় একটা প্যান্ডেলে ছেলে ছোকরারা অমিতাভ বচ্চন এসেছে বলে টিটকিরি মারতে থাকে। তাদের দিকে তাকিয়ে নিজের সঙ্গী বন্ধুকে মিঠুন বলেছিলেন, একদিন আমি এখানে আসব, সেদিন এরা বলবে অমিতাভ বচ্চন নয়, মিঠুন চক্রবর্তী এসেছে। মৃগয়ার রাষ্ট্রীয় পুরস্কার পেলেও বলিউডে নায়ক হিসাবে প্রতিষ্ঠা পাওয়া মিঠুনের পক্ষে অত সহজ হয়নি। পদে পদে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন নিজের গায়ের রং নিয়ে।
একসময় ভেবেছিলেন সত্যি বোধহয় হিরো হতে পারবেন না। চিন্তা করছিলেন যদি ভিলেন হয়ে দাঁড়ানো যায়। ফুল খিলে হ্যাঁ গুলশান গুলশান ছবিতে ভিলেনের ভূমিকায় একটা ধর্ষণের দৃশ্যে অভিনয়ও করেছিলেন। ছবির নায়ক ছিলেন ঋষি কাপুর, তার হাতে মারও খান। কিন্তু এসব করেও প্রাপ্তির ভাঁড়ার আখেরে শূন্যই থেকে যায়। এক পরিচালকের কাছে কাজ চাইতে গেলে সেই পরিচালক তাকে বলেছিলেন, তোমাকে জামা কাপড় পরলে কেমন দেখাবে সেটাই তো বুঝতে পারছি না। তার উত্তরে মিঠুন বলেছিলেন, কেন, আমি কি আপনার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছি নাকি? গায়ের রং সংক্রান্ত হীনমন্যতা থেকে বেরিয়ে আসার জন্য মিঠুন নিজের ডান্স আর মার্শাল আর্টের ওপরে প্রাণপণে জোর দেন। মিঠুনের কথায়, আমি এমনভাবে ডান্স আর কারাটে দিয়ে নিজেকে গ্রুমিং করতে চেয়েছিলাম যাতে পর্দায় আমার গায়ের রং নিয়ে দর্শক চিন্তা করার অবকাশই না পায়। ডান্স আর কারাটের ক্ষেত্রে মিঠুন আক্ষরিক অর্থে বলিউডে ট্রেন্ড সেটার। বম্বেতে থাকাকালীন বিক্রম মাঙ্গোরা বলে এক বন্ধুর সাহায্যে একটা জিমখানার মেম্বারশিপ নিয়েছিলেন মিঠুন। না, ব্যায়াম করার জন্য নয়, নিয়েছিলেন কেন জানেন? যাতে সকালে উঠে অন্তত ঠিকঠাক টয়লেটে যেতে পারেন, সেই জন্য। তারপরে সারাদিন স্টুডিও আর প্রযোজক পরিচালকদের দরজায় দরজায় ঘোরাঘুরি। মাথার ওপর কোনো ছাদ ছিল না। রাত্রে শিবাজি পার্কে শুয়ে থাকার সময় চুলের মুঠি ধরে পুলিশ নিয়ে গিয়েছিল থানায়। বিকৃত যৌন নির্যাতনেরও শিকার হয়েছিলেন। সেই দিনগুলিতে মাঝে ভেবে ফেলেছিলেন আত্মহত্যার কথাও। এই সব কারণেই কোনো সাক্ষাৎকারে নিজের সংগ্রামী দিনগুলোর কথা বিশেষ বলতে চান না মিঠুন। কারণ হিসেবে বলেন, আমার মতন বহু লোক বর্তমানে জীবনযুদ্ধের লড়াই লড়ছে, এই সব শুনলে তারা ভয় পেয়ে যাবে। তাসখান ছবিতে মিঠুনের অভিনয় দেখার পর নাসির উদ্দিন শাহর মতন অভিনেতা বলেছিলেন, একমাত্র মিঠুনই পারত এই লেভেলে রোলটাকে নিয়ে যেতে। তাসখান্দে মিঠুনের অভিনয় দেখার পর বুঝতে পেরেছি আমার এখনও অনেক কিছু শেখা বাকি আছে। ভাবুন তো, কে এই কথাটা বলেছিলেন? বম্বের একটা ক্রিকেট ময়দান সংলগ্ন হাসপাতালের হোস্টেলে এক ছাত্রকে ম্যানেজ করে কিছুদিন কাটিয়েছিলেন সেখানে। সেই ছাত্র শর্ত দিয়েছিল তাকে টাকা দিলে থাকতে দেবে, কিন্তু ভোর 6টার আগেই হস্টেলের পেছন দিক দিয়ে পালিয়ে যেতে হবে আর সন্ধে 6টার পরে পেছনের পাঁচিল টপকে ঢুকতে হবে। মিঠুন তাতেই রাজি হয়ে যান। সেই মাঠে সেই সময় নেট প্র্যাকটিস করতেন দিলীপ ভেঙ্গসারকার। ভেঙ্গসারকার বলেছিলেন, প্রায় দেখতাম হয় সকালে একটা কালো লম্বা মতো ছেলে মাঠের পেছনের পাঁচিল টপকে বাইরে যায় আর সন্ধেবেলায় পাঁচিল টপকে হস্টেলে ঢোকে। সন্দেহ হয় একদিন আমরা কয়েকজন মিলে তাকে পাকড়াও করি। আমরা মারধর করতে উদ্যত হওয়ায় ছেলেটি বলে ও চোর নয়, বাংলা থেকে কাজের সন্ধানে এখানে এসেছে, পয়সার খুব অভাব, তাই এই সব করে এখানে সেখানে দিন কাটায়। আমরা ওর কথা বিশ্বাস করে ওকে ছেড়ে দিই। পরের দিকে সুপারস্টার মিঠুন হিসাবে ওর সাথে যতবার কোনো না কোনো পার্টি বা অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছে, আমি শুধু দূর থেকে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে ওকে দেখতাম আর ভাবতাম, কি পর্যায়ের কঠিন সংকল্প আর মানসিকতা থাকলে সেই দিনের ওই জায়গা থেকে আজকের এই জায়গায় পৌঁছানো যায়। খেলোয়াড় জীবনে ওর জীবন থেকে অনেক প্রেরণা পেয়েছি। নিজের স্ট্রাগলিং পিরিয়ডের গায়ের রং নিয়ে মিঠুন অপমানিত হয়েছিলেন স্বয়ং জিতেন্দ্রের কাছেও। মৃগয়ার রাষ্ট্রীয় পুরস্কার পেলেও বম্বেতে হিরো হওয়াটা ওনার পক্ষে একদমই সহজ রাস্তা ছিল না। নিজের পোর্টফোলিওর সাথে নিয়ে এক স্টুডিও থেকে অন্য স্টুডিও ঘুরে বেড়াতেন। এইভাবেই একদিন ঘুরতে ঘুরতে হাজির হয়েছিলেন প্রযোজক পরিচালক টিএলভি প্রসাদের কাছে। সেই সময় প্রসাদ সাহেবের সাথে শুটিং করছিলেন সেই সময়ের বিরাট সুপারস্টার জিতেন্দ্র। টিএলভি প্রসাদ কিন্তু মিঠুনের নাম আগেই শুনেছিলেন। মিঠুনের পোর্টফোলিও দেখে খুব প্রভাবিত হন। উনি জিতেন্দ্রকে বলেন, এই ছেলেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাংলা থেকে এসেছে বম্বেতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, ওর কিন্তু সম্ভাবনা আছে। এসব শুনেও জিতেন্দ্র ছিলেন আশ্চর্যজনক নিরুত্তাপ।
মিঠুনকে উৎসাহ দেওয়া দূরে থাক, সাক্ষাৎ শেষে মিঠুন যখন উঠে চলে যাচ্ছেন তখন পেছন থেকে জিতেন্দ্র মিঠুনকে শুনিয়ে টিএলভি প্রসাদকে বলেছিলেন, ये कालिया हीरो बनेगा, अगर ये साला हीरो बन जाता है तो मैं फिल्म ही छोड़ दूंगा। ঘুরে তাকাননি মিঠুন, অপমানের জ্বালা বুকে নিয়েই চলে এসেছিলেন। 1982-তে জিতেন্দ্রকে জবাব দিয়েছিলেন ডিস্কো ডান্সার ছবির মাধ্যমে। ডান্সিং স্টারের স্ট্যাটাস মিঠুনের কাছেই হারাতে হয়েছিল জিতেন্দ্রকে। পরবর্তীকালে মিঠুন আর জিতেন্দ্র স্বর্গ সে সুন্দর, ऐसा प्यार कहाँ, জাল, মর মিটেঙ্গের মতন সুপারহিট ছবি একসাথে করলেও মিঠুন অনেক দিন জিতেন্দ্রর সাথে সম্পর্ক স্বাভাবিক করেননি। আবার সিনিয়র অ্যাক্টর হিসাবে জিতেন্দ্রকে সম্মান করেছেন, কখনো কোনো উদ্ধত পাল্টা বিবৃতি দেননি, স্রেফ পেশাদার সম্পর্কটা বজায় রেখে চলেছিলেন। নিজের কঠিন সংগ্রামের কথাগুলো ভুলতে পারেননি বলেই দিলীপ কুমার এবং সুনীল দত্তকে সাথে নিয়ে স্ট্রাগলিং অ্যাক্টরদের সাহায্যের জন্য একটি প্রোডাকশন হাউস তৈরি করেন মিঠুন। ফিল্ম স্টুডিও সেটিং অ্যালাইড মজদুর ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন মিঠুন চক্রবর্তী। নিজের বুদ্ধিমত্তার জোরে নায়িকা সালমান আগাকে দাউদ ইব্রাহিমের খপ্পর থেকেও বাঁচিয়েছিলেন। সঞ্জয় দত্ত যখন টাডায় ফেঁসে গেছিলেন তখন অসহায় পিতা সুনীল দত্তের পাশে দাঁড়িয়েছিলেন মিঠুন। যখন খ্যাতির মধ্য গগনে ছিলেন তখন কলকাতার প্রচুর পুজো উদ্বোধন করেছেন, মোটা অঙ্কের দরও হেঁকেছেন। পরে দেখা গেছে সমস্ত টাকাগুলো বিভিন্ন সমাজসেবী গোষ্ঠীর মধ্যে বিলিয়ে দিয়ে ফেরার ফ্লাইট ধরেছেন। মনমোহন দেশাই তখন বিরাট পরিচালক প্রযোজক। মিঠুন তখন ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রকাশ মেহরা প্রেস কনফারেন্সে বলেছিলেন, মিঠুন চক্রবর্তীর বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো ভবিষ্যৎ নেই, অন্তত আমি জীবনে কখনো ওকে নিজের ছবিতে নেব না। মনমোহন দেশাইয়ের অফিসে গিয়ে হাজির হলেন। দেশাই সাহেব জানতেন ছেলেটা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, তাই তাকে ডেকে পাঠালেন। মিঠুন দেশাই সাহেবকে বললেন, আপনার নতুন ছবিতে একটা কাজ দিন, খুবই অসুবিধায় আছি, খাবার টাকা জোগাড় করাই দায় হয়ে উঠছে। বিশ্বাস করুন 2 দিন ধরে ঠিক মতন কিছু খাইনি, একটা কাজ দরকার। মনমোহন দেশাই সব শুনে একটা 10 টাকার নোট এগিয়ে দিয়ে বললেন, 2 দিন কিছু খাওনি শুনে খুবই খারাপ লাগলো, এই টাকাটা রাখো, পেট ভরে খেয়ে নিও, কিন্তু তোমার জন্য আমার ছবিতে কোনো কাজ নেই ভাই। মিঠুন নমস্কার করে চলে এসেছিলেন, বাড়িয়ে দেওয়া টাকাটার দিকে ফিরেও তাকাননি। পরের দিকে নিজের আর অমিতাভ বচ্চনের ডুবে যাওয়া কেরিয়ার বাঁচিয়ে তুলতে খ্যাতির তুঙ্গে থাকা মিঠুন চক্রবর্তীকে সাদাসাদি করে নিয়ে গেছিলেন এই মনমোহন দেশাই। অমিতাভকে নিয়ে জাদুঘর, অনিল কাপুরকে নিয়ে জিন্দেগি এক জুয়া, দুটো বিগ বাজেটের ফিল্মের বিশাল ফ্লপের ধাক্কায় দেউলিয়া হতে বসা প্রকাশ মেহরা ফিনান্সারদের গুঁতো থেকে বাঁচতে মিঠুনের শরণাপন্ন হয়েছিলেন। অতীত ভুলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। প্রকাশের দালাল ছবিতে সাইন করেন। সুপারহিট দালাল ছবি মোট বাজেটের 3 গুণ বেশি পয়সা বাজার থেকে উঠিয়ে ধনে প্রাণে রক্ষা পেয়েছিলেন প্রকাশ মেহরা। তবে লড়াইয়ের দিনগুলিতে পাশেও পেয়েছিলেন অনেককে, যারা তার সংগ্রামকে সম্মান করেছিলেন। সুনীল দত্ত, নবীন নিশ্চল, বিনোদ খান্না, রঞ্জিত, সেলিম খান এরা বিভিন্ন সময়ে নির্মাতা নির্দেশকদের কাছে মিঠুনের নাম সুপারিশ করেছেন। নবীন নিশ্চল মিঠুনের নাম সুপারিশ করেছিলেন যশ চোপড়ার কাছে, কিন্তু ত্রিশূল ছবিতে যশ সচিনকে আগেই ফাইনাল করে ফেলেছিলেন। দর্শকদের দুর্ভাগ্য, তারা ত্রিশূলে মিঠুনকে পায়নি। পেলে ছবির লাস্ট অ্যাকশনটা হয়তো অন্য রকমের হতো। কলঙ্কিনী কঙ্কাবতী ছবিতে তাকে গুরুত্ব দিয়ে একটা বেশ রোল দিয়েছিলেন ছবির প্রডিউসার মহানায়ক উত্তম কুমার। শক্তি সামন্ত উঠতি মিঠুনকে নিয়ে বানিয়েছিলেন খোয়াব। অনিল গাঙ্গুলি বানিয়েছিলেন কন ক্যাসা। বলার মতন পারিশ্রমিক প্রথম পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী প্রেম বিবাহ ছবিতে। সেই সময় সরকারি বাসে অথবা অটোতে করে শুটিংয়ে আসতেন। প্রেম বিবাহ অভিনয়ের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন 5,000 টাকা। টাকাটা দিয়ে প্রডিউসার জিজ্ঞাসা করেছিলেন, এই টাকা দিয়ে কি করবে? মিঠুন বলেছিলেন, সবার আগে মেসের ভাড়া মেটাবো, 2টো প্যান্ট আর 1 জোড়া জুতো কিনবো, আর চালাতে পারছি না।
মিঠুনের কথায়, যেদিন বম্বে স্টেশনে নেমেছিলাম বিশ্বাস করুন পকেটে টুথব্রাশ কিনবার পয়সাটুকুও ছিল না। বম্বেতে কখনো আন্ডার কনস্ট্রাকশন সাইটে ঘুমিয়েছি, ফুটপাতে বাতিল কাপড় বিক্রি করে পুনের ফিল্ম ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে স্বর্ণপদক নিয়ে পাশ করেছিলেন এই মিঠুন চক্রবর্তী। সেই সময় তার সহপাঠী ছিলেন শক্তি কাপুর, গুলশান গ্রোভার। রানারেজ ছদ্মনামেও ছোটোখাটো মডেলিংও করেছিলেন একসময় মিঠুন। মিঠুন যতই ফ্যাশন আইকন বা গ্ল্যামার বয় হিসেবে নিজেকে দেখতে চান, এক সময়ের কঠিন সংগ্রামের দিনগুলিতে যে অমানসিক পরিশ্রম উনি করেছেন, সেই কষ্টের ছাপটা কিন্তু চিরকালই ওনার চোখে মুখে লেগেছিল। এটা ওনার মুখের দিকে ভালো করে খুঁটিয়ে লক্ষ্য করলেই বোঝা যায়। মিঠুনের হিন্দি ছবির জগতের পদার্পণের প্রায় ৪৫ বছরেরও বেশি সময় হতে চলল। বাঙালি আজও কিন্তু অপেক্ষায় আছে আর একটা দ্বিতীয় মিঠুন কবে পাওয়া যাবে এই আশায়। আমাদের বাংলার গর্ব, বিশেষ করে আমাদের মতন যারা জোড়াবাগানবাসী তাদের কাছে তো আরও গর্বের যে এই বছর অর্থাৎ ২০২৪ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন আমাদের গর্বের, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধার মিঠুন চক্রবর্তী। এবং এই জন্য মিঠুন চক্রবর্তী মহাশয়কে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত এই রকম নানান অজানা বিষয়ে সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আজ পর্যন্ত, আবার আগামীকাল নতুন একটি অজানা সত্যি গল্প নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।